যে রাজ্যে দেবীর আরাধনা করতে গেলে আলাদা আদালতের চক্কর কাটাতে হয়, যে রাজ্যে দেবীর আরাধনা করতে গেলে প্রত্যেক মুহূর্তে হুমকি শুনতে হয়, ছাত্রীরা যারা পুজো করতে যায় তাদেরকে অশ্লীল ভাষায়, কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়, শাসানি দেওয়া হয়, যে রাজ্যে একজন এগিয়ে থাকা মেয়ে চিকিৎসা করতে করতে চিকিৎসারত অবস্থায়, ডিউটিরত অবস্থায় ধর্ষিতা হয়ে তাকে খুন হতে হয়, তার বিচারের জন্য আজও পথে পথে ঘুরতে হয় তার মাকে, বাবাকে, সেই রাজ্যে দাঁড়িয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বলছেন যে নারীর ক্ষমতায়নে, উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে পশ্চিমবঙ্গ দেশের ১ নম্বরে। সত্যি তাই? উত্তর খুঁজবো ডিবেটে। যারই প্রশ্ন করছিলাম সেগুলো এক এক করে উত্তর খোঁজার চেষ্টা করি। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন অভিনেতা অনিত্র দত্ত বণিক এবং রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস। যে ছবিগুলো একের পর এক জায়গা থেকে ধরা পড়েছে এবং আজকে যেখানে আমরা নারীর ক্ষমতায়নের কথা শুনছি, আমার একটাই বক্তব্য, আমি শুরু করবো নিঃসন্দেহে আজকে অধ্যাপক মানুষ রয়েছেন আজিজুল বিশ্বাস, ওনাকে দিয়ে শুরু করবো। আজিজুল দা, বলুন তো সত্যি সত্যি আপনাদের কাছে বা এর সংজ্ঞাটা কি? নারীর ক্ষমতায়নের রাজ্য ১ নম্বরে, এখানে কি স্ত্রী সাথী ভান্ডার শুধুমাত্র সেখানে শুধুমাত্র লক্ষ্মী সরস্বতীকে খুঁজে পাওয়া যায়, আর বাকি রিয়েল লাইফের লক্ষ্মী সরস্বতী তাদের জীবনের দাম থাকে না? এমনকি মূর্তি, প্রতিমা, সেটা আরাধনা করার ক্ষেত্রেও প্রত্যেক মুহূর্তে বাধার মুখে পড়তে হয়। ভাবুন আজকে আপনি, আমি জানি না, আমি অধ্যাপক হিসেবে আপনার কেমন লাগছে, একটা স্কুল কোচবিহারের, সেখানে তিথি পেরিয়ে যাওয়ার পর 2 দিন বাদে সরস্বতী পুজো হচ্ছে, তাও মিথ্যাচার করে। আজকে প্রধান শিক্ষককে কথা ঘোরাতে হচ্ছে। এই রাজ্যে দাঁড়িয়ে তাহলে আমরা কিসের সম্মেলন আশা করছি? কি পাচ্ছি এখান থেকে? প্রতিবার এক খানিক ঝুড়ি ঝুড়ি মিথ্যে, এবং সেটাও আবার নারীর ক্ষমতায়নের বিষয়। সত্যি প্রশ্ন জাগে না যে আসলে নারীর ক্ষমতায়নের সংজ্ঞা কি মুখ্যমন্ত্রী ভুলে গেছেন? আজিজুল দা, এইরকম ঘটনা হলে তো সেটা অত্যন্ত নিন্দাজনক এবং দুঃখজনকও বটে, কিন্তু এই ঘটনা দিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নারী উন্নয়নে বা নারীর ক্ষমতায়নে কতটা প্রশাসনিকভাবে কাজ করলেন সেই তথ্য তো উঠে আসে না। সেই তথ্য উঠিয়ে আনতে হবে, তুলে আনতে হবে। এটা তো ঘটনা যে এই পশ্চিমবাংলায় আমরা যদি জাতীয় স্তরে দেখি, মোট তৃণমূলের নির্বাচিত সাংসদের 38% মহিলা। বিধানসভার ক্ষেত্রেও যদি পশ্চিমবঙ্গ বিধানসভার টোটাল মহিলা, সেখানেও কিন্তু অত্যন্ত সন্তোষজনক। জাতীয় ক্ষেত্রে যে হার, তার তুলনায় পশ্চিমবাংলার হার অনেক বেশি। এবং এই পশ্চিমবাংলায় কি পৌরসভা কি গ্রাম পঞ্চায়েত, 3টি স্তরে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, অর্ধেক 50% সে প্রধান বলো, গ্রাম পঞ্চায়েত মেম্বার বলো বা পঞ্চায়েত সমিতির মেম্বার বলো, পঞ্চায়েত সমিতির যিনি চেয়ারম্যান, সভাধিপতি বা জেলা পরিষদের সভাধিপতি বলে, এরা কিন্তু পলিটিক্যালি এম্পাওয়ার্ড হচ্ছে। এবং এই যে রাজনৈতিক ক্ষমতায়ন, যার সঙ্গে নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, অর্থাৎ নীতি নির্ধারণে মহিলারা গুরুত্বপূর্ণ একটা স্থান পাচ্ছে, এবং এই জমানাতেই হয়েছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় হয়েছে। আবার আর্থিক ক্ষমতায়নের কথা যদি বলো, তাহলে কিন্তু তুমি যে এই শ্রী বলছিলে, এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলো বা রূপশ্রী বলো বা কন্যাশ্রী বলো, এই যে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে, এই স্কিমগুলোর একটা সুদূর প্রসারী যে একটা ইতিবাচক দিক, সেটাকে আমরা কিছু অস্বীকার করতে পারি না। আবার যদি ওয়ার্কিং লেডিদের ক্ষেত্রে বলো, এই যে চাইল্ড কেয়ার লিভ, এটা কত বড়, শুধুমাত্র মায়ের ক্ষমতা, মায়ের চিন্তা করা হয়নি, শিশু যাতে বড় হতে পারে, রীতিমতো বড় হতে পারে, সেই যে জায়গাগুলো এই রাজ্য সরকারের আমলেই তো হয়েছে, হয়নি? শুধু পশ্চিমবঙ্গে আছে চাইল্ড কেয়ার লিভ, অন্য কোনো রাজ্যে নেই। এই ব্যাপারে পশ্চিমবাংলা একটা পথ দেখিয়েছে, আমি বলতে পারি। এই যে পথ দেখানো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, আর্থিক ক্ষমতায়ন হোক, তোমার সাংস্কৃতিক ক্ষমতায়ন হোক, রাজনৈতিক ক্ষমতায়ন হোক, সব দিকটাই তুমি যদি দেখো, ভারতবর্ষে পশ্চিমবাংলার বর্তমান সরকার, যে সরকারের নেত্রী হচ্ছে একজন নারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পথ দেখিয়েছেন। এবং সেই পথ ধরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলি, সে বিজেপি রাজ্য হতে পারে, বিজেপি শাসিত রাজ্য হতে পারে, কংগ্রেস শাসিত রাজ্য হতে পারে, সেই পথ দেখানোর কাজটা কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর মাধ্যমে পশ্চিমবাংলা দেখিয়েছে। এটা তো অস্বীকার করলে হবে না। হ্যাঁ, আমি সত্যি এটা একটা শিক্ষাঙ্গনের পরিবেশ। শিক্ষাঙ্গনে কি হয় খবর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বছর বছর বাণিজ্য সম্মেলনে কোটি কোটি টাকা ধ্বংস করা, নাকি আসলে এই ধরনের সম্মেলনগুলো থেকে এই ধরনের বক্তব্য রেখে আসলে রাজ্যের ইমেজটাকে কোথাও ধোয়ার চেষ্টা, ধোয়া মোছা কাচার চেষ্টা? ভাবতে পারেন যে এ রাজ্যে সরস্বতী পুজো, দেবী আরাধনা করতে হয় পুলিশের পাহারায়, নামাতে হয় র্যাফ, রিপাবলিক বাংলার খবর করতে হরিণঘাটা স্কুলে পুজো হয়েছিল, আর আজ তিথি পেরিয়ে যাওয়ার 2 দিন পর সরস্বতী পুজো হলো কোচবিহারের পিকনি ধারার এপি স্কুলে।
ভাবুন, শুনুন, জানার চেষ্টা করুন যে কি চলছে রাজ্যে। ওই যে বললাম, একদিন বাণিজ্য সম্মেলন, 364 দিন তোষণ সম্মেলন। প্রতি বছর যে স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে, দীর্ঘ 62 বছর ধরে যে স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে, সেই স্কুলে সরস্বতী পুজো বন্ধ করিয়ে দিলেন তার প্রধান শিক্ষক শাহজামাল। নতুন স্কুলে চাকরি পেয়ে এসেছেন। এই স্কুলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এসে বললেন যে সরস্বতী পুজো করা যাবে না। সেখানকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকরা জানতে পারলেন যে এবছর নাকি সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন। স্কুলে নাকি ফান্ড নেই। যখন সবাই চেপে ধরলো, তার উত্তর হচ্ছে স্কুলে নাকি ফান্ড নেই। জানাচ্ছেন কবে? নাকি পুজোর দিন। আরে দুদিন আগে জানাতে পারতেন। অভিভাবকরা বলছেন দুদিন আগে জানালে আমরা চাঁদা দিতাম, চাঁদা দিয়ে পুজো করতাম। কিন্তু 62 বছর ধরে যে স্কুলে পুজো হয়ে আসছে, সেই স্কুলের প্রধান শিক্ষক 1 বছর ট্রান্সফার হয়ে এসে রাতারাতি বলে দিলেন ফান্ড নেই, তাই পুজো হবে না। তাও পুজোর দিন সকালে জানতে পারছি আমরা। আগের দিন পর্যন্ত চুপ ছিল। এরপর গতকাল স্কুলে অভিভাবকরা বিক্ষোভ দেখান, আর তারপর আজ তিথি পেরিয়ে যাওয়ার পর পুজো হলো। পুজো হলো কারণ সত্যি সত্যি এই তোষণের সম্মেলন করে বেশি দিন পর্যন্ত এই রাজ্যের মানুষকে বোকা বানিয়ে রাখা তো যাবে না। কারণ এই দেশটা তো বাংলাদেশ নয়, এটা তো ভারত। তাই তোষণ সম্মেলন 364 দিন চলতে পারে, কিন্তু একদিন যেরকম বাণিজ্য সম্মেলন হয়, ঠিক সেরকম একদিনই প্রতিবাদ সম্মেলন হয়। আর তখন তিথি পেরিয়ে গেলেও সরস্বতী পুজো হয়। নজির তৈরি করলো কোচবিহারের স্কুল। গতকাল ছবি কি ছিল আর আজ কি দাবি করেছিলেন, আজ আর কি ঠিক কি দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা সেই সময় দেখুন একবার। ভিডিও করতে আমাদের কাছে কোনো ব্যালেন্স নেই। না না না, ভেতরে যাওয়ার দরকার নাই। কিসের জন্য বন্ধ হলো ওইভাবে কথা? না না না, কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, মাথা গরম, আরে মাথার সাথে মাথা বেই। মানে প্রতি বছর তো সরস্বতী পুজো হয়। এবার ছাতনতলা স্কুলে এপি বিদ্যালয়ে কোনো মানে সরস্বতী পুজো হয়নি। টিচাররা বলতেছে ওনার কাছে নাকি কোনো পয়সা নেই। পয়সা কেন নাই? যখন মনে করো মাসিকরা দেয়, বাচ্চাদের যে পরীক্ষা হয়, যে মাসিকরা আছে না, ওই থেকেও 20 টাকা করে আমার আর কি পরীক্ষার ফি নেওয়া। মিটিং ডাকা যে সরস্বতীটা পুজোর জন্য হয় আর কি। আমরা কোনো মানে মিটিং ডাকাডাকি করে নাই, ডাইরেক্ট বলতেছে কি আমার কাছে কোনো পয়সা নেই, আমরা সরস্বতী পুজো করতে পাবো না। এই জন্য আর কি একটু হাঙ্গামা হয়েছিল। ব্যাপারটা প্রতি বছরে ছাতনতলা স্কুলে পুজো হয়, আমরাই করি পুজো, আমি করি, আমার যা করে আমরাই যাই, সবাই মিলে করি। এবার আমরা ভাবছি কি খবর আসবে, পুজো করব, মাস্টাররা আসবে, কিন্তু মাস্টাররা আসলো না। কালকে বিকেল অবধি আসলো না। পরে রাত্রিবেলা শুনি কি পুজো হয় নাই। মাস্টারকে জিজ্ঞেস করছি, তা মাস্টার বলতেছে কি আমি নতুন আসছি, 15 দিন হইলো, তো আমি কিছু বুঝি না। কয় কি আমার 9,000 টাকা ঋণ ছিল, যার জন্য আমি পুজোটা করতে পারি নাই। তা আমরা কোনো ঋণ ছিল, তার অভিভাবকরা ডাকলে নয়, মিটিং করলে নয়, আমরা কিছু করে সবাই দিলাম হয়, আমরাই পুজোটা করলাম হয়, কিন্তু এটা কেন করলেন? গতকাল প্রধান শিক্ষক শাহজামাল হোসেন বলেন যে স্কুলে ফান্ড নেই, আর আজ বিক্ষোভ হওয়ার সঙ্গে সঙ্গে সুর বদল, সঙ্গে সঙ্গে সুর বদলে গেল, পাল্টে গেল, পাল্টি খেয়ে গেলেন। আমরা বলি ঠেলার নাম বাবাজি, সেই ছবি দেখতে পেলাম। আর 24 ঘন্টার মধ্যে সুর বদল। তার দাবি নাকি ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। ভাবুন তো, 62 বছর ধরে যে স্কুলে সরস্বতী পুজো হয়েছে, সেই স্কুলে একজন শিক্ষক, প্রধান শিক্ষক শাহজামাল হোসেন, জানি না তিনি কোথা থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে এসেছিলেন, তিনি এসে প্রথম কাজ যেটা করলেন, 62 বছরের এই সরস্বতী পুজো বন্ধ করে দিলেন। বললেন স্কুলে নাকি ফান্ড নেই। যখন খবর হয়ে গেল, হই হই শুরু হলো, সব জায়গাতে খবর ছড়িয়ে পড়লো। আজকে সুর বদলে ফেলে বললেন নাকি ভুল বোঝাবুঝি হয়েছিল। সত্যি এত সহজ? কিসের সম্মেলন চলে সারা বছর? এই যে বলছিলাম 364 দিন তোষণ সম্মেলন, তার রেজাল্ট। কিন্তু ওই যে বললাম যে দেশটা এখনো বাংলাদেশ হয়ে যায়নি, এখনো দেশের নাম ভারতবর্ষ। দেখুন আজকে সুর বদলে কি বলছেন প্রধান শিক্ষক শাহজামাল হোসেন।
স্কুলে তো পূজা হয়, কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল, সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে। কিন্তু এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমের কয়েকজনের সঙ্গে কথা বলি, মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এর আগে ছিল ফান্ড নেই তাই পুজো বন্ধ, তাও সেটা জানানো হয়নি। পুজোর দিন ছাত্রছাত্রীরা গিয়ে জানতে পারছেন যে স্কুলে পুজো বন্ধ। আর এখন হয়ে গেল যে ভুল বোঝাবুঝি থেকে একটা গন্ডগোল হয়েছিল। শুধুমাত্র একটা জায়গা বাদ দিন, গত কয়েকদিনের সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে অশান্তির ছবি সামনে এসেছে তা সত্যি সত্যি নজিরবিহীন নয় কি? সত্যি সত্যি কোন জায়গায় যে বললাম। এরপর লক্ষ্মীর ভান্ডার সরস্বতী শ্রী হলে অবাক হবেন না, কারণ এখানে এ রাজ্যে লক্ষ্মী সরস্বতী শুধুমাত্র প্রকল্পে থাকে। বাস্তবে তার আরাধনা করতে গেলে, পুজো দিতে গেলে তখন কোর্টের চক্কর কাটতে হয় বা বাধার সম্মুখীন হতে হয়। এটাই হচ্ছে আমাদের রাজ্যের বাস্তব ছবি। আর সেই রাজ্যে সম্মেলনে গিয়ে শুনতে হয়, বাণিজ্য সম্মেলনে গিয়ে শুনতে হয় যে নারীর ক্ষমতায়নে রাজ্য নাকি 1 নম্বর। শুধু বিগত দিনে এবছরের কয়েকটা পরপর পরিসংখ্যান দিয়ে যেগুলো খবরে এসেছে, আমি জানি না যে খবরে না আসা বিভিন্ন জেলাতে ধরনের পুজো বন্ধের সংখ্যা ঠিক কতটা। প্রথম শুরু করবো নিঃসন্দেহে যোগেশচন্দ্র দিয়ে। যোগেশচন্দ্র কলেজ, সেখানে পুজোর বাধার খবর আসে, পুজো বন্ধের চেষ্টা আসে। হুমকিতে অভিযুক্ত সাব্বির আলী এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, গ্রেপ্তার হয়নি। পরে আদালতের নির্দেশে পুলিশ প্রহরায় হয় পুজো। হরিণঘাটা স্কুল, সেখানে পুজো করতে বাধা প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষক চেয়েছিলেন পুজো করতে, কিন্তু পুজো করতে দেওয়া হয় না, কারণ সেখানে কবরস্থান রয়েছে বা মাজার রয়েছে, তার সঙ্গে মাজার রয়েছে, তাতে শান্তি বিঘ্নিত হবে বলে পুজোয় বাধা দেওয়া হয়। পরে রিপাবলিকের খবরের জেরে পুজো হয়। এরপর চিত্তরঞ্জন কলেজ, পুজোর টাকা আটকে কাঠগড়ায় বিবেক গুপ্তা। পরে পুজোর আয়োজন পড়ুয়াদের, এবং শুধু তাই নয়, বিবেক গুপ্তাকে সেখান থেকে সরানো হয়। এরপর ডাবগ্রামে মণ্ডপ থেকে উধাও হয়ে যায় দেবীর মূর্তি পুজোর ঠিক আগের দিন রাতে, খুঁজে পাওয়া যায় না, পুজো বন্ধ হয়ে যায়। এরপর দিনহাটা স্কুলে পুজোর দিন পুজো হয় না, কারণ ফান্ড নেই বলে দাবি প্রধান শিক্ষক শাহজামালের। রিপাবলিকের খবরের 2 দিন পর পুজো হয়। এছাড়া নদিয়ার চোপড়ার খবর তো রয়েছে, যে খবর ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছে গেছে এবং আতঙ্কের জায়গা তৈরি করেছে, যেখানে পুজোর আগের দিন মূর্তি দ্বিধাবিভক্ত অবস্থায় পাওয়া যায়। এই হচ্ছে অবস্থা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।